বন্ধুরা, আজ থেকে প্রায় 15 বছর আগে 1 জুন 2009 খুব ভোরে এয়ার ফ্রান্স ফ্লাইট 447 ব্রাজিলের রিও ডি জেনেরিও থেকে ফ্রান্সের প্যারিসের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ফ্লাইটটি যখন আটলান্টিক মহাসাগর পাড়ি দেবে তখন এর উচ্চতা অথবা ফ্লাইট লেভেল ছিল 350, যা প্রায় 35,000 ফুট উচ্চতায় উঠে গিয়েছিল। বিমানটিতে তখন 216 জন যাত্রী এবং 12 জন ক্রু ছিল, যার মধ্যে ক্যাপ্টেন মার্ক ডুভিস, ফার্স্ট অফিসার পিএস সেড্রিন বনিন এবং পাইলট ফার্স্ট অফিসার ডেভিড রবার্ট ছিল। বিমানটি যখন উড্ডয়নের প্রায় 2 ঘন্টা পার হয়ে গেল তখন ক্যাপ্টেন মার্ক ডুভিস পিএস সেড্রিক বনিনকে দায়িত্ব দিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন। তখন ক্যাপ্টেন জানতেন না যে তিনি তার অজান্তে এমন একটি ভুল করে ফেলেছেন যার কারণে ফ্লাইটে থাকা 228 জন মানুষের মধ্যে সকলে হারিয়ে গিয়েছিল। হঠাৎ করে বিমানটি রাডার থেকে ডেড জোনে চলে যায়। তবে কন্ট্রোল রুমের জন্য এই বিষয়টি খুবই সাধারণ একটি ব্যাপার, কারণ আটলান্টিক মহাসাগর অনেক বড়, এর অধিকাংশ জায়গাতে বিমানের এটিসি রেঞ্জ থেকে অদৃশ্য হয়ে যেতে পারে, এটি স্বাভাবিক একটি বিষয়। ফ্লাইট 447 এর সাথেও ঠিক এমনটাই হয়েছে। এতটুকু পর্যন্ত সবকিছু ঠিক ছিল। ঘটনার শুরু এখান থেকেই। রাত 2:02 ক্যাপ্টেন যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন প্লেনটি চালাচ্ছিলেন ফার্স্ট অফিসার বনিন। ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন ট্রানজিট করার সময় ফ্লাইট 447 হঠাৎ করে কোনো কারণ ছাড়াই সবকিছু থেকে অদৃশ্য হয়ে পড়ে। এ সময় বিমানটি বরফ এবং শিলাবৃষ্টি দ্বারা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল এবং রাত 2:10। এই ঘটনার মাত্র 8 মিনিটের মধ্যে প্লেনটি যে অটো পাইলটে চলছিল সেটিও বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর ঘটে সবচাইতে বেদনাদায়ক একটি ঘটনা। এই ঘটনার 5 মিনিটেরও কম সময়ের মধ্যে অর্থাৎ রাত 2:14 কোনো মেডের ট্রান্সমিশন ছাড়াই এয়ার ফ্রান্স ফ্লাইট 447 প্রায় 152 নটিক্যাল মাইল গতিতে সমুদ্রে বিধ্বস্ত হয়। তখন এর বেগ ছিল প্রতি মিনিটে 10,912 ফুট, যা অত্যন্ত ভয়ঙ্কর একটি পরিবেশের সৃষ্টি করেছিল। এরপর 3 বছর পর যখন প্লেনটি সমুদ্র থেকে তোলা হয় তখন সবাই অবাক হয়ে যায়। দ্য স্টোরি অফ এয়ার ফ্রান্স 447, ঠিক কি হয়েছিল ফ্লাইট 447 এর সাথে বিমান হারানোর রহস্য সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেখার আহমেদ চ্যানেলটিতে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। প্লেনটি যখন দীর্ঘ সময় ধরে এটিসি নিয়ন্ত্রণের বাইরে ছিল তখন কন্ট্রোল রুমে সন্দেহ হতে শুরু করে। তারা প্লেনটির সাথে কি হয়েছিল সেটি জানার জন্য 2টি ফাইটার জেট সেখানে পাঠিয়েছিল, কিন্তু আটলান্টিক মহাসাগরে অনেক খোঁজাখুঁজি করার পরেও তারা কোনো কিছুই খুঁজে পায়নি। সকলের মনে সন্দেহ আরো বাড়তে থাকে, কারণ প্লেনে থাকা ব্ল্যাক বক্সে কোনো সন্ধান তারা তখনও পাচ্ছিল না। প্লেনটি যদি কোনো কারণে ধ্বংস হয়ে যায় তবে তার মধ্যে থাকা ব্ল্যাক বক্সটি মাত্র 30 দিনের মতো অক্ষত থাকে। এরপর সেটি থেকে আর কোনো সিগন্যাল পাওয়া যায় না, অর্থাৎ এরপর সেটি আর কোনো সিগন্যাল ট্রান্সমিট করতে পারে না। সুতরাং অথরিটি যা করার তা খুব দ্রুতই করতে হবে। তাই তারা সার্চ এবং অপারেশন টিম পাঠায় জায়গাগুলিতে ভালোভাবে পরীক্ষা করার জন্য, কিন্তু উদ্ধারকারী দল প্রায় 12 মাসের মতো খোঁজাখুঁজি করার পরেও তারা কোনো কিছুই করে উঠতে পারেনি। এই কারণে সকলের মনে সন্দেহ আরো বাড়তে থাকে, কারণ ইতিমধ্যে ব্ল্যাক বক্স থেকে তথ্য পাঠানো বন্ধ হয়ে গেছে। আবার ব্ল্যাক বক্স যদি তারা খুঁজে না পায় তাহলে প্লেনটির সাথে কি হয়েছিল সেটি বুঝতে পারবে না কোনোভাবেই। কিন্তু সময়ের সাথে সাথে তাদের আশাও শেষ হয়ে যায়। তারপর সেখানে একটি সাবমেরিন পাঠানো হয়। অনেক খোঁজাখুঁজির পরে তারাও ব্যর্থ হয়। এই অবস্থায় অথরিটি কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ঠিক এই ঘটনার 3 বছর পর 3 এপ্রিল 2012 একটি অত্যাধুনিক উদ্ধারকারী যন্ত্র WHO সেখানে পাঠানো হয় এবং তারা সফলতার সাথে চমৎকার একটি কাজ করে দেখালো। কারণ এই ঘটনা অনেক দিন পার হয়ে যাওয়ার কারণে প্লেনের অক্ষত অংশগুলো হয়তো সমুদ্রের পানির নিচে তলিয়ে গেছে অথবা সমুদ্রের নিচে শ্যাওলার নিচে ঢাকা পড়ে যেতে পারে। ঠিক এই যন্ত্রটি সোনার টেকনোলজির মতো কাজ করে এবং সিগন্যাল পাঠায় উপরে 3D মডেলে। 7 জুন উদ্ধারকারী দল এই যন্ত্রের মাধ্যমে অত্যন্ত দক্ষতার সাথে প্লেনের কিছু অংশ খুঁজে পান, কারণ ইতিমধ্যে প্লেনটি উদ্ধারে দীর্ঘ একটি প্রক্রিয়ায় সময় অতিবাহিত হয়ে যাওয়ার কারণে সেটি সমুদ্রের নিচে ঢাকা পড়ে যায়। তাই সেটি খুঁজে পাওয়া অনেক কষ্টকর ছিল। কিন্তু এই যন্ত্র সমুদ্রের নিচে ঢাকা পড়ে যাওয়া বিষয়গুলো স্ক্যানিং করে 3D মডেলে রূপান্তর করে এবং বিশেষজ্ঞরা যখন 3D মডেলটি পর্যালোচনা করে তখন তারা বুঝতে পারে এটি হয়তো সেই হারিয়ে যাওয়া প্লেনের ধ্বংসাবশেষ হতে পারে। তাই তারা দেরি না করে দ্রুত সিগন্যাল কন্ট্রোল রুমে পাঠায়। কিন্তু তখনও তারা এয়ারবাস ফ্রান্স 447 এর সঠিক অবস্থান সম্পর্কে একদম নিশ্চিত ছিল না। তারপর সেখানে অনেকগুলো ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়, যার মধ্যে 50টি উদ্ধার করা হয়েছিল এবং আস্তে আস্তে সেগুলো তাদের আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছিল। এছাড়া সমুদ্রে ভাসমান আরও প্রায় 640টি বিমানের সাথে সম্পর্কিত ধ্বংসাবশেষ তারা সেখানে খুঁজে পেয়েছিল। এই ঘটনার তদন্তের জন্য তাদের প্রায় আরও 2 বছর সময় অপেক্ষা করতে হয়েছিল। উল্লেখ্য যে এটি সমুদ্রের উপরিভাগ থেকে প্রায় 3980 মিটার গভীরে আবিষ্কার করা হয়েছিল এবং সেখানে ব্ল্যাক বক্স পাওয়া গিয়েছিল। তারপর সেই ব্ল্যাক বক্সটি ফ্রান্সের বিমান নিরাপত্তা সংস্থা অথবা BEA এর কাছে বিশ্লেষণের জন্য পাঠানো হয়।
পরবর্তী 2012 সালে চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছিল পাইলটের ভুলের কারণে বিমানটি এমন অবস্থায় পাওয়া গিয়েছিল যা থেকে আর কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব না এবং সেটি প্রচণ্ড ঝড় হওয়ার কারণে বিপর্যস্ত হয়ে পড়ে। তার সাথে ছিল বরফে আইসিং হয়ে যাওয়ার মতো কঠিন একটি অবস্থা। বিমানের 3টি পিট টিউব যা ফ্লাইট ডেকের যন্ত্রগুলি সরবরাহ করে সেগুলো দুর্ঘটনার আগেই হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল এবং অটো পাইলট বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণ ছিল এই বরফে আইসিং এর কারণ, যেটি ফ্লাইট 447 এর ক্ষেত্রে 1 মিনিটেরও কম সময় স্থায়ী ছিল। ঠিক পাইলটটি যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন একটি সোজা এবং সমতলভাবে চলার কথা, কিন্তু ফ্লাইট অফিসার সেটি নিয়ন্ত্রণে নেওয়ার কারণে সাইড স্টিকের পেছনে টান দিয়েছিল। এই সময় প্লেনের গতি প্রতি মিনিটে 7000 ফুট করে বাড়তে থাকে এবং বিমানটি খুব দ্রুত প্রায় 38,000 ফুট উপরে উঠে গিয়েছিল। এছাড়া বিমানে থাকা ক্রুদের উচ্চতা ম্যানুয়াল ফ্লাইং সম্পর্কে অভিজ্ঞতার অভাব ছিল এবং এত উপর থেকে প্লেনটি যখন নামতে শুরু করে সেখানে ইঞ্জিনের চাপ প্লেনের ঠিক নিচে প্রেসার বাড়াতে শুরু করে এবং একটি দীর্ঘ অবতরণকারী চাপ অনুসরণ করে যা অতি ক্ষণস্থায়ী সেকেন্ডের সাথে আরও বাড়তে থাকে। কিন্তু তারা কেউই এটা জানতো না যে তারা জীবন এবং মধ্যবর্তী সে অদ্ভুত রাজ্যে চলে যাচ্ছে, শূন্যের দিকে এগিয়ে যাচ্ছে অজান্তে, যে তারা ইতোমধ্যে জীবিতদের মধ্যে শেষবারের মতো হেঁটেছে মাত্র 3 ঘন্টা আগে। মাত্র 3 ঘন্টা আগে তারা যাত্রা শুরু করেছিল, অথচ বিমানটি পরিচালনা করছিলেন অত্যন্ত দক্ষতা সম্পন্ন 58 বছর বয়সী ক্যাপ্টেন মার্ক জুবিস, যার প্রায় 20,000 ঘন্টা উড়ার অভিজ্ঞতা রয়েছে এবং একজন পাইলট যার 11,000 ঘন্টা। যদিও তাদের ককপিটে ওয়েদার অ্যালার্ম বাজছিল, তাও তারা সেটি খেয়াল করতে পারেনি। খারাপ আবহাওয়া থেকে তারা বাঁচতে 35,000 ফুট উচ্চতায় যখন প্লেনটি অবস্থান করছিল তখন সেটিকে 37,000 ফুট উচ্চতায় নিয়ে যাওয়া হয়। যদিও ক্যাপ্টেন এই উচ্চতায় স্থিতিশীল রাখতে চেয়েছিলেন, মাত্র 2000 ফুট উচ্চতা বেড়ে যাওয়ার কারণে প্লেনটিতে এত বিশাল একটি দুর্ঘটনার সম্মুখীন হবে তা কেউ কল্পনাও করেনি। সমস্যা হচ্ছিল ফ্লাইট 447 এমন একটি জায়গা দিয়ে যাচ্ছিল যেখানে কোনো রাডারের কভারেজ ছিল না এবং কোনো প্রত্যক্ষদর্শীও থাকার সম্ভাবনা নেই, শুধুমাত্র রেডিও যোগাযোগ ছাড়া, যেটি ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। প্লেনটি কখন এবং কোথায় নেমে গেছে সেটিও কেউ সঠিকভাবে জানত না। প্রকৃতপক্ষে ফ্লাইট 447 এর মতো বিমানে একজন অত্যাধুনিক পাইলটের অনেক দায়িত্ব থাকে। তারা সপ্তাহে মাত্র 2 থেকে 3টি ফ্লাইট পরিচালনা করবে, কখনো এর চাইতেও কম। তাদের বেশিরভাগ সময় প্রোগ্রামিং, অটোমেশন, কম্পিউটার কার্যকলাপ পরীক্ষা করা এবং ফ্লাইট সম্পর্কে কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ব্যয় করা উচিত। মানুষের বুদ্ধিমত্তা ভালো, স্মৃতিশক্তি এবং যোগাযোগ করার দক্ষতার চেয়ে শারীরিক দক্ষতা অনেক কম গুরুত্বপূর্ণ। দুর্ঘটনাটি এয়ার ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে মারাত্মক, সেই সাথে এয়ারবাস A330 এর সাথে জড়িত সবচেয়ে মারাত্মক একটি ঘটনা। এরপর থেকে সিআরএম এর মাধ্যমে পাইলট প্রশিক্ষণের উন্নতি, বিপর্যস্ত হয়ে গেলে পুনরুদ্ধার এবং উচ্চতা ম্যানুয়াল ফ্লাইট, স্টল পুনরুদ্ধার এবং বিকল্প আইনে ফ্লাইট পরিচালনা সহ ব্যাপক জোর দেয়া হয়েছিল। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর যদি ভালো না লাগে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।